হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটা হচ্ছে ক্লাস 12-এর ইউনিট 11, অর্থাৎ অ্যালকোহলস, ফেনলস এবং ইথার্স। এবার এই চ্যাপ্টারে আমরা তিনটে পার্ট, বুঝতেই পারছো। প্রথম পার্ট হচ্ছে অ্যালকোহল। আমরা অ্যালকোহল পার্ট দিয়ে আজকে শুরু করব। তারপরে অ্যালকোহল পার্ট কমপ্লিট হয়ে গেলে তখন আমরা যাব ফেনল পার্টে এবং তারপরে হচ্ছে ইথার পার্টে। এবার এই অ্যালকোহল এবং ইথার এই দুটো পার্টের বেশ কিছু জিনিসপত্র আমরা অলরেডি রিয়াকশন মেকানিজম চ্যাপ্টারে পড়েছি এবং খানিকটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস চ্যাপ্টারেও পড়েছি। সুতরাং সেইগুলোর খানিকটা রিপিটেশন হবে। এছাড়া কিছু নতুন জিনিসপত্র তো অবশ্যই আছে। তো বেশি দেরি না করে শুরু করছি অ্যালকোহল। এবার আজকের ভিডিওতে আমরা অ্যালকোহলের শ্রেণী বিভাগটা পড়ব। বিভিন্ন রকমের অ্যালকোহল, কী কী রকমের অ্যালকোহল হয়, তাদেরকে কী নামে আমরা চিনি, তাদের এই নমেনক্লেচার এবং তাদের আইসোমেরিজম, এইটা নিয়ে হবে আজকের ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা অ্যালকোহলের প্রস্তুতি শুরু করব। তাহলে দেখো, ক্লাসিফিকেশনে প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ নাম্বার অফ OH গ্রুপ, কতগুলো OH গ্রুপ আছে সেইটার উপর বেস করে আমরা অ্যালকোহলগুলোর শ্রেণীবিভাগ করছি। এক্ষেত্রে আমরা দুটো ভাগ বলি আর কি, ঠিক আছে। এক ধরনের অ্যালকোহল, সেগুলোকে আমরা বলি মোনোহাইড্রিক অ্যালকোহল। মোনোহাইড্রিক কারা? যেখানে একটাই মাত্র OH গ্রুপ থাকবে, কন্টেইনস অনলি ওয়ান OH গ্রুপ, ঠিক আছে, একটাই OH গ্রুপ থাকবে। আমরা ডিটেলে এটা মোনোহাইড্রিক অ্যালকোহলেরও শ্রেণীবিভাগ করব। তার আগে একটুখানি বলে নিই, যেমন ধরো CH3 CH2OH ইথানল, ধরো এখানে CH3 থাকলো, OH থাকলো। তো এই যে কটা আমি এখানে এক্সাম্পল লিখছি সবগুলোতেই হচ্ছে একটা করে অ্যালকোহল, এবং তোমরা নিশ্চয়ই এই সবগুলোর সাধারণ নাম এবং IPC নাম সবগুলোই জানো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জানতে হবে। ইথানল, এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এগুলো সবই হচ্ছে মোনোহাইড্রিক। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল কারা? যেখানে একের বেশি OH গ্রুপ থাকবে, কন্টেইনস মোর দেন ওয়ান OH গ্রুপস, ঠিক আছে। সব থেকে, আচ্ছা, এগুলো এক্সাম্পল, সব থেকে পরিচিত যে দু তিনটে এক্সাম্পল সেগুলো লিখে রাখি, যেগুলো আমাদের কাজে লাগবে এরপরে। তো প্রথমটা হচ্ছে দেখো CH2OH। IUPAC নাম তোমরা নিশ্চয়ই জানো, ইথেন ডাইয়ল, অনেকে ইথেন 1,2 ডাইয়ল বলে। 1,2 বলা ছাড়া কোনো উপায় নেই, কারণ 1,1 ডাইয়লটা আনস্টেবল। সেজন্য আমরা 1,2 শব্দ দুটো না লিখলেও চলে। IUPAC নামের লেখার সময় ইথেন 1,2 ডাইয়ল লিখলেও হয়। সাধারণ নামটা আমি এখানে লিখছি, যেটা হয়তো অনেকেই জানো না, সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এটা জানার কথা তোমাদের, কারণ ক্লাস 11-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে আমরা ইথিলিনের রিয়াকশান পড়তে গিয়ে এটা নিশ্চয়ই পড়েছি। এছাড়া ধরো এরকম যদি একটা অ্যালকোহল থাকে CH2OH, CHOH, তারপরে আর একটা CH2OH, এটা প্রোপেন ট্রাইয়ল বা প্রোপেন 1,2,3 ট্রাইয়ল এখানটায় বলতে হবে আর কি। এটা সাধারণ নাম হচ্ছে গ্লিসারল, বা যাকে আমরা গ্লিসারিন এই নামে চিনি কমার্শিয়ালি। তো এটা হচ্ছে সেই প্রোপেন 1,2,3 ট্রাইয়ল, অর্থাৎ গ্লিসারল। আরেকটা এক্সাম্পল দেবো আমি, সেটা হচ্ছে CH2OH, তারপর যদি CHOH চারখানা থাকে পরপর, এই যেমন CHOH আছে, এই দুটো CH2OH-এর মাঝখানে একটা CHOH আছে, তেমনি এখানে চারটে CHOH থাকবে, দেন ফাইনালি আর একটা CH2OH থাকবে, ঠিক আছে। দুটো CH2OH-এর মাঝখানে CHOH কটা? একটা। এখানে কটা? চারটে। এই কম্পাউন্ডটার নাম, এটা অ্যাকচুয়ালি দুরকম কম্পাউন্ডকে বোঝায়। একটা হচ্ছে ম্যানিটল আর একটা হচ্ছে সরবিটল। এই দুটো কম্পাউন্ড, তাদের কি বলবো, স্ট্রাকচারাল ফর্মুলা সেম, কিন্তু তারা পরস্পরের হচ্ছে স্টিরিও আইসোমার। এই দুজন পরস্পরের ডায়াস্টিরিওমার, সেই জন্য এদের স্ট্রাকচারটা এটাই আর কি। তো এই হচ্ছে
পলিহাইড্রিক অ্যালকোহল যদি দুটো মাত্র OH গ্রুপ থাকে তাহলে আমরা স্পেসিফিক্যালি ওটাকে বলি ডাইহাইড্রিক অ্যালকোহল। কি বলি? ডাইহাইড্রিক কেন? কারণ দুখানা OH গ্রুপ আছে। এটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তো ট্রাইয়ের পর থেকে তখন আর স্পেসিফাই করা হয় না। স্পেসিফাই করলে এটা হচ্ছে হেক্সাহাইড্রিক অ্যালকোহল, কিন্তু ওইভাবে স্পেসিফাই করা হয় না। ইন জেনারেল পলিহাইড্রিক বলা হয়, ডাইহাইড্রিক আর ট্রাইহাইড্রিকটাকে স্পেসিফাই করা হয়। এবার যখন পলিহাইড্রিক অ্যালকোহল সম্পর্কে আমরা জানছি, তখন একটা জিনিস খুব এখানে আমাদের জেনে রাখতেই হবে, সেটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহলদের ক্ষেত্রে যদি এরকম দেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আগে পয়েন্টটা বলে দিচ্ছি যে ইন পলিহাইড্রিক অ্যালকোহলস, two or more OH group on a single carbon atom cannot exist। ঠিক আছে, একটাই কার্বন অ্যাটমের উপরে দুটো বা তার বেশি OH গ্রুপ থাকলে পুরো সিস্টেমটাই আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, সিস্টেম বিকামস unstable and loses H2O molecule to get converted into other stable compound। অর্থাৎ যদি একটা কার্বনে একাধিক OH গ্রুপ থাকে তাহলে সেই সিস্টেমটা আনস্টেবল হয়, এবং সেই আনস্টেবল সিস্টেম কী করে? H2O মলিকিউল লস করে এবং কোনো স্টেবল সিস্টেমে কনভার্ট হয়। দুটো এক্সাম্পল বলছি। যেমন ধরো, যদি এরকম থাকে কার্বনের সঙ্গে দুখানা OH রয়েছে, সেক্ষেত্রে কি হয়? একটা H2O মলিকিউল তারা লস করে। সাপোজ এই H2Oটা যদি আউট হয়ে যায়, তাহলে কার্বনের সঙ্গে একটা O পড়ে থাকে। এবার রিয়াকশান মেকানিজম লিখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই যে ওটা পড়ে থাকলো, CO সিঙ্গেল বন্ডটা হয়ে যায় ডাবল বন্ড। ঠিক আছে, অর্থাৎ একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে গেল, অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়ে গেল। আর যদি দেখা যায় যে কার্বনের সঙ্গে তিনটে OH গ্রুপ আছে, OH, এদিকে একটা অন্য কোনো অ্যালকিল গ্রুপ আছে, এক্ষেত্রেও একটা H2O যদি চলে যায়, H2O যদি আউট হয়ে যায়, তাহলে আবারও রিয়াকশান মেকানিজম দেখলে বোঝা যাবে যে এই C সিঙ্গেল বন্ড ওটা এটা ডাবল বন্ড ও হয়ে যায়। তাহলে যদি এরকম লিখি, এদিকে OH আর একটা ডাবল বন্ডেড O, তাহলে এটা কি হয়ে গেল? নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমরা কোনো কম্পাউন্ড এরকম পাবো, কোনো রিয়াকশান করবো, রিয়াকশানের পরে আমরা দেখবো যে এমন একটা কম্পাউন্ড তৈরি হলো যেখানে একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের সঙ্গেই দুটো বা তিনটে তার বেশি OH-ওয়ালা এক্সাম্পল আমাদের দরকার নেই। দুটো বা তিনটে যদি OH গ্রুপ একসঙ্গে থাকে একটাই কার্বনের সঙ্গে, তাহলে যেখানে তিনটে OH গ্রুপ থাকবে সেটাকে আমরা কনভার্ট করে দেবো কোথায়? কার্বক্সিলিক অ্যাসিডে। আর যদি দুটো থাকে তাহলে সেটাকে আমরা কনভার্ট করে দেবো কোথায়? কার্বনিল কম্পাউন্ডে বা অ্যালডিহাইড বা কিটোনে। আমরা এই এক্সাম্পল আগে পড়েছি। আগে তোমরা মনে করে দেখো, যখন আমরা হ্যালোঅ্যারিনের প্রস্তুতি পড়ছিলাম, সেখানে বেনজাল ক্লোরাইড এবং বেনজো ট্রাইক্লোরাইড তৈরি করেছিলাম। সেই তিনটে রিয়াকশানকে আবার আমরা এক্সটেন্ড করেছিলাম হাইড্রোলিসিস করে। সেইখানে আমরা দেখেছিলাম যে এই ধরনের কম্পাউন্ড তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আমরা অ্যালডিহাইড বা বেনজালডিহাইড বা বেনজোইক অ্যাসিড এইগুলো পেয়েছিলাম। তো এই হয়ে গেল আমাদের নাম্বার অফ OH গ্রুপের ভিত্তিতে ক্লাসিফিকেশান। এরপর হচ্ছে বি অন দ্য বেসিস অফ নেচার অফ বন্ডস। নেচার অফ বন্ড এর ভিত্তিতে বেসিক্যালি আমরা দুরকম ভাগ করবো অ্যালকোহলগুলোকে। একটা হচ্ছে এমন অ্যালকোহল যেখানে OH গ্রুপটা যুক্ত রয়েছে sp3 কার্বনের সঙ্গে, আরেকটা ভাগ হচ্ছে এরকম যেখানে sp2 কার্বনের সঙ্গে অ্যালকোহলের OH গ্রুপটা যুক্ত আছে। তাহলে আমরা যদি শুরুতে sp3 কার্বনের সঙ্গে OH-ওয়ালা কম্পাউন্ডগুলোকে দেখি, তাহলে এদেরকে আমরা অ্যাকচুয়ালি চারটে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথম ভাগটা হচ্ছে আমরা বলি স্যাচুরেটেড সিস্টেম। তো স্যাচুরেটেড সিস্টেম মানে সিস্টেমটার মধ্যে কোনো পাইবন্ড থাকবে না, অনলি সিগমা বন্ডস। তো এই স্যাচুরেটেড সিস্টেমটা অ্যাকচুয়ালি তিন রকমের। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, আমরা যেগুলোকে চিনি আর কি। আমি শুরুতে যে এক্সাম্পলসগুলো দিলাম, ঠিক আছে,
যেমন R CH2OH। স্যাচুরেটেড সিস্টেমে আমরা প্রাইমারি অ্যালকোহল বুঝবো কীভাবে, CH2H গ্রুপ থেকে। যদি কোনো কম্পাউন্ডে CH2OH গ্রুপ থাকে তাহলে সেটা প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল আমরা কীভাবে চিনব, সেকেন্ডারি অ্যালকোহলে CHOH গ্রুপ থাকে, CHOH দুটো R গ্রুপ থাকে। আর টারশিয়ারি অ্যালকোহল হচ্ছে এরকম যে COH থাকে, কার্বনটা অবশ্যই টারশিয়ারি হয়। আর ডবল ড্যাশ আর ড্যাশ এগুলো সেম হতে পারে, আলাদাও হতে পারে। যেমন আমরা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল যেটা দেখলাম সেখানে 3টে আর গ্রুপই ছিল সেম, মিথাইল। তো স্যাচুরেটেড সিস্টেম 3 রকম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। প্রাইমারি স্যাচুরেটেড কী করে চিনবো, CH2OH, সেকেন্ডারি CHOH এবং টারশিয়ারি হচ্ছে COH। ঠিক আছে, বাদ বাকিগুলো হচ্ছে সব অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, তো এই হচ্ছে তাদের চিনতে পারার ফর্মুলা। সেকেন্ড টাইপ হচ্ছে অ্যালাইলিক সিস্টেম, অ্যালাইলিক অ্যালকোহলস। আমরা পড়ছি কিন্তু কী জিনিস, দুটো ভাগ করেছিলাম, sp3OH আর sp2OH। sp3OH এর 4টে ক্যাটাগরি, প্রথমটা হয়ে গেল। সেকেন্ডটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম। অ্যালাইলিক সিস্টেম করে চিনবো, C ডবল বন্ড C সিঙ্গেল বন্ড C, এইটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম। এবার এখানে যদি OH গ্রুপ থাকে তাহলে এই পুরোটা হয়ে গেল, আমরা বলবো যে অ্যালাইলিক অ্যালকোহলস এরা সবাই। ঠিক আছে, এক্সাম্পলস দেখো, এই যে পার্টিকুলার কার্বনটা দেখছো, দিস ইজ দ্য sp3 কার্বন। এবার এই sp3 কার্বনটা একটা C ডবল বন্ড C, একটা ইথিলিন বা একটা অ্যালকিন এর সঙ্গে যুক্ত। এখন এইখানে কি হবে, এখানে দুটো আলাদা আলাদা গ্রুপও থাকতে পারে। ঠিক আছে, এই কার্বনের তো দুটো গ্রুপ এখনও রয়েছে, দুটো বন্ড দেখা যাচ্ছে, তো আরও দুটো গ্রুপ আছে। এখানে হাইড্রোজেন থাকতে পারে, অন্য যে কোনো গ্রুপ থাকতে পারে, ইনফ্যাক্ট এখানেও যে কোনো কিছু থাকতে পারে। দেখতে হবে sp3 কার্বনের সঙ্গে C ডবল বন্ড C যুক্ত আছে কিনা, তাহলেই হয়ে গেল অ্যালাইলিক সিস্টেম। তাহলে সব থেকে সিম্পলেস্ট যেটা, সেটা হচ্ছে এইটা, এই সিম্পলেস্ট অ্যালকোহলটা যেটা কিনা অ্যালাইলিক অ্যালকোহল, সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালাইল অ্যালকোহল। ঠিক আছে, এবার দেখো অ্যালাইল অ্যালকোহলে আমি দেখতে পাচ্ছি CH2OH গ্রুপ আছে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালাইলিক অ্যালকোহল। CH2OH গ্রুপ আছে থাকলেই প্রাইমারি। সেকেন্ডারি অ্যালাইলিক অ্যালকোহল হয়, সেকেন্ডারি কীরকম হবে সেটা দেখো, CH2C, এখানে যা খুশি গ্রুপ হতে পারে, এখানে আমি এটা লিখে দিতে পারি। এটার জন্য কিন্তু সেকেন্ডারি হচ্ছে না, সেকেন্ডারি হচ্ছে এই পার্টিকুলার কার্বনটাতে যদি একটা অন্য কোনো গ্রুপ থাকে। ঠিক আছে, সাপোজ এখানে একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে একটা H থাকবে। এই যে CHOH হয়ে গেল সিস্টেমটা, তাই না? এটা CH2OH বলে প্রাইমারি, আর এইটা CHOH বলে সেকেন্ডারি। এইখানে মিথাইল থাকুক, অন্য যে কোনো কিছু থাকুক, এইখানে হাইড্রোজেনের বদলে অন্য যা খুশি থাকুক, তার জন্য কিন্তু অ্যালাইলিক সিস্টেমের প্রাইমারি সেকেন্ডারি ডিপেন্ড করছে না। ডিপেন্ড করছে কোনটার উপরে, ওই যে যেহেতু আমরা পড়ছি এখানে sp3 সঙ্গে OH, তাহলে OH এর সঙ্গে যে পার্টিকুলার sp3 কার্বনটা যুক্ত আছে, এই sp3 কার্বনটা প্রাইমারি না সেকেন্ডারি না টারশিয়ারি, সেটার উপরে বেস করে আমরা বলবো যে অ্যালাইলিক অ্যালকোহলসগুলো প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি হতে পারে। টারশিয়ারি যদি অ্যালাইলিক অ্যালকোহল হয়, তো ধরো এরকম আছে একটা অ্যালকোহল, এরকম ধরো একটা আছে, এখানে ধরো একটা ইথাইল আছে। এবার এই যে কার্বনটা sp3 থার্ড যেটা লিখলাম, যেটার সঙ্গে ওই যুক্ত আছে, এইটার সঙ্গে যদি দুটো আলাদা আলাদা গ্রুপ যুক্ত হয়ে যায়, তাহলে আমরা বলবো এটা টারশিয়ারি কার্বন অ্যাটম। তো টারশিয়ারি অ্যালকোহল, সুতরাং টারশিয়ারি অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে অ্যালাইলিক অ্যালকোহল 3 রকমের হবে। যে sp3 কার্বনটার কথা বলা হচ্ছে, যেটা কিনা OH এর সঙ্গে সরাসরি যুক্ত, সেই কার্বনটাকে দেখবো, সেটা যদি প্রাইমারি কার্বন হয় তাহলে প্রাইমারি অ্যালাইলিক, সেটা সেকেন্ডারি হলে সেকেন্ডারি অ্যালাইলিক, অথবা টারশিয়ারি হলে টারশিয়ারি অ্যালাইলিক। এখন এই ক্লাসিফিকেশনগুলো খুব দরকার, কারণ এরকম কোয়েশ্চেন্স আসে পরীক্ষাতে, 3-4টে অপশন থাকবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেকেন্ডারি অ্যালাইলিক অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড। তো তখন আমাদের কিন্তু চিনতে হবে, এখানটায় CH2 দিয়ে দেবে, এখানে এটা দিয়ে দেবে, এখানে মিথাইলটা আছে, এখানে ইথাইল থাকবে না, তার বদলে এখানে CH2 থাকবে। তো আমরা দেখবো যে এখানে যেহেতু একটা ব্রাঞ্চ হয়ে গেছে, তাহলে এটা সেকেন্ডারি, এরকম ভাবলে কিন্তু মুশকিল হবে। সুতরাং সেই কারণে পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার। তাহলে প্রথমটা হয়ে গেল স্যাচুরেটেড sp3OH এর আন্ডারে, সেকেন্ডটা হয়ে গেল অ্যালাইলিক, থার্ড যেটা সেটা হচ্ছে প্রপার জাইলিক। আর অ্যালাইলিকটা একদম
সেম, তাই জন্য আমি শুধুমাত্রই এইটা মুছে এখানটা বলে দিচ্ছি। থার্ড কি বললাম? প্রপার জাইলিক অ্যালকোহল। প্রপার জাইলিক কোনগুলো? একদম এটার মতোই। আমরা বললাম যে sp3 যে কার্বনটা আছে তার সঙ্গে থাকবে OH, তার সঙ্গে এখানে যুক্ত ছিল কি C ডবল বন্ড C, অ্যালকিন সিস্টেম। তার পরিবর্তে এইখানে যুক্ত থাকবে অ্যালকাইন সিস্টেম। এইটুকুই যা ডিফারেন্স। সেক্ষেত্রেও আবারও আমরা বলতে পারবো যে এই যে পার্টিকুলার sp3 কার্বনটা, এইটা যদি প্রাইমারি হয় তাহলে প্রাইমারি প্রপার জাইলিক, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, টার্সিয়ারি হলে টার্সিয়ারি। তাহলে স্যাচুরেটেড সিস্টেম, অ্যালাইলিক সিস্টেম, প্রপার জাইলিক সিস্টেম। আমরা এরপর আরেকটা ফোর্থ পড়বো বেনজাইলিক সিস্টেম। সবগুলোরই ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এই তিনটে ভাগ থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একটা করে এক্সাম্পল লিখি। প্রাইমারি, ধরো প্রাইমারি হচ্ছে CH ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড, এখানে ধরো CH2 থাকলো, তাহলে এটা হয়ে গেল প্রাইমারি। সেকেন্ডারি, ধরো CH ট্রিপল বন্ড C, এইখানে থাকলো CH3OH, তাহলে এটা হয়ে গেল সেকেন্ডারি। আর যদি টার্সিয়ারি বলি তাহলে ধরো এরকম থাকলো একটা সিস্টেম CH3C ট্রিপল বন্ড C, এখানে মিথাইল, উপরে মিথাইল, ডান দিকে OH। খুব ভালো করে লক্ষ্য করো, OH-টা যে sp3 কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে টার্সিয়ারি। এইখানে আর H থাকলো না C থাকলো সেটা ফ্যাক্টর না। তাহলে প্রপার জাইলিকও তিন রকমের হয়ে গেল, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। এইগুলো আমরা করছি কেন? MCQ কোয়েশ্চেন্স কিছু থাকে এরকম যেখানে কিন্তু এইগুলোকে চিনতে হয় আলাদা করে। আমি দু একটা কোয়েশ্চেন্স বলবো এরপরে, আগে ফোর্থটা করে নিই। ফোর্থ যে ক্যাটাগরি আন্ডার sp3 কার্বনের সঙ্গে OH, সেটা হচ্ছে সেটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহলস। তো বেনজাইলিক কীরকম? বেনজাইলিক হচ্ছে এই যে sp3 কার্বন যেটার সঙ্গে OH আছে, সেইটার সঙ্গে একটা বেনজিন বলয় থাকবে, আর কিছু না। ঠিক আছে, বেনজিন বলয় যদি থাকে তাহলে এটা হয়ে গেল বেনজাইলিক সিস্টেম। এখন বেনজিন বলয়টাকে আমরা অনেক সময় এরকম লিখি PH মানে ফিনাইল গ্রুপ, বেনজিন বলয় মানে ফিনাইল গ্রুপ, তো PH লেখা হয়, তারপরে C, তারপরে OH। ঠিক আছে, sp3 কার্বন, অথবা C6H5, তারপরে sp3 কার্বন, তারপরে OH, এরকমভাবেও লেখা হয়। তাহলে এবার এদেরও হচ্ছে তিনটে ভাগ, যা বললাম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তাহলে এদের ক্ষেত্রেও আমরা বলবো যে প্রাইমারি যেটা আছে প্রথমটা PH CH2OH, এটা যদি CH2 হয় তাহলে CH2OH মানে আবার প্রাইমারি অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে একটা প্রাইমারি বেনজাইলিক অ্যালকোহল। এবং ঘটনাক্রমে এটার সাধারণ নামও হচ্ছে বেনজাইল অ্যালকোহল। প্রত্যেকটা ক্ষেত্রেই সিম্পলেস্ট যে প্রাইমারি অ্যালকোহলটা সেইটাকে ওই গ্রুপের নাম হিসাবেই দেওয়া হয়। যেমন এটা বেনজাইল হলো, যেমন এখানে সিম্পলেস্ট যে প্রাইমারি অ্যালকোহল এটার নাম হচ্ছে প্রপার জাইল অ্যালকোহল। নামটা এখানে আমি তখন লিখি, ভুলে গেছি, এটার নাম হচ্ছে প্রপার জাইল অ্যালকোহল। আমরা তার আগে দেখলাম যে অ্যালাইলিক সিস্টেমে যেটা সিম্পলেস্ট প্রাইমারি অ্যালকোহল সেটাকে আমরা বললাম অ্যালাইল অ্যালকোহল। তো এরকম যে সিস্টেমটা যেরকম নাম, সিম্পলেস্ট প্রাইমারি অ্যালকোহলটার নাম ওই হিসাবেই হবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো সেকেন্ডারিতে কী হচ্ছে। এখানে আমি PH লিখলাম মানে বেনজিন বলয় লিখলাম। এবার এটাও হতে পারে যে বেনজিন বলয়ের মধ্যে কোথাও কোনো সাবস্টিটিউশন আছে, এখানে ধরো একটা কিছু মিথাইল বা ইথাইল বা যে কোনো কিছু একটা গ্রুপ আছে, তো সেইটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমার বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে sp3 কার্বনটা, সেইটার সঙ্গে আর কোনো গ্রুপ যুক্ত আছে কি না। সেটার সঙ্গে যদি একটা গ্রুপ থাকে তাহলে এটা হয়ে গেল সেকেন্ডারি বেনজাইলিক অ্যালকোহল। আর টার্সিয়ারি ক্ষেত্রে কী হবে, এই কার্বনটাই sp3 কার্বনটার সঙ্গে দুটো ডিফারেন্ট গ্রুপ। আমি প্রত্যেকটার ক্ষেত্রে খালি সিম্পলেস্ট এক্সাম্পল দেখানোর জন্য এই গ্রুপসগুলোকে মিথাইল লিখছি, মিথাইল ছাড়া অন্য যে কোনো গ্রুপ হতে পারে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের sp3OH ওয়ালা চারটে সিস্টেম। এরপর আমরা আসছি sp2OH। দেখো sp2 যদি হয় sp2 কার্বনওয়ালা কার্বন তার সঙ্গে OH, এইরকম সিস্টেম দু রকমের হয়, দুটো ভাগ করতে পারি আমরা। একটাকে বলি আমরা ভিনাইলিক সিস্টেম, ভিনাইলিক অ্যালকোহল, যাই হোক
ভিনাইলিক অ্যালকোহল, আর একটা হচ্ছে ফিনাইলিক অ্যালকোহল। ভিনাইলিক অ্যালকোহল কেমন? ভিনাইল গ্রুপটা হচ্ছে এরকম, সি ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ। এবারে এটা এখানে একটা OH থাকবে সরাসরি, অর্থাৎ এই যে পার্টিকুলার কার্বনটা আমি লিখলাম উপরে, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, দিস ওয়ান ইজ sp2 কার্বনের সঙ্গে সরাসরি থাকবে OH। এখন এটারও দুটো ভাগ হতে পারে, এখানে লিখছি আমি ভিনাইলিক কীরকম হতে পারে দেখো, এই যে সি ডবল বন্ড সি OH, এই কার্বনটার 3টে বন্ড দেখা যাচ্ছে, তাহলে আইদার এটার সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে, এইটা একটা টাইপ হতে পারে, এখানে যা খুশি থাকলো, এখানে এই দুটো যে বন্ড আছে সেখানে দুটো H থাকতে পারে, ঠিক আছে, দুটো H যদি দিই, আচ্ছা দুটো H যদি দিই তাহলে এটা এরকম হয়ে গেল, ঠিক আছে। এটার নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। আবারও বলছি যে আমরা যে শ্রেণীবিভাগগুলো পড়ছি, হ্যাঁ, দিয়ে যে নামগুলো দিচ্ছি সেই নামের মানে সেই ক্যাটাগরিতে সিম্পলেস্ট যে অ্যালকোহলটা থাকবে সেটাকে আমরা ওই ক্যাটাগরির নাম হিসেবেই সাধারণ নামটা দিয়ে থাকি। যেটা ভিনাইলিকের আন্ডারে সিম্পলেস্ট, এটার নাম ভিনাইল অ্যালকোহল। একই রকমভাবে যদি এরকম হয় যে এই কার্বনের সঙ্গে দুখানা মিথাইল থাকলে, হতেই পারে এইখানে মিথাইল এইখানে মিথাইল, ঠিক আছে, OH। এবার এই যে পার্টিকুলার sp2 কার্বনটা যেটার সঙ্গে OH আছে সেখানে H থাকতে পারে, আর সেখানে অন্য আর একটা যে কোনো গ্রুপ থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই sp2 OH sp2 কার্বনের সঙ্গে আইদার sp2 কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে, এটা একটা টাইপ, আর এর সঙ্গে মিথাইল থাকলো, এটা আর একটা টাইপ। আমরা এইখানে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি এরকম বলতে পারবো না। প্রাইমারি সেকেন্ডারি টার্সারি আমরা এগুলো ইউজ করি কেবলমাত্র স্যাচুরেটেড সিস্টেমের ক্ষেত্রে, sp3 কার্বনের ক্ষেত্রে। sp3 কার্বনের সঙ্গে যদি 3টে কার্বন যুক্ত থাকে টার্সিয়ারি, sp3 কার্বনের সঙ্গে যদি একটা কার্বন যুক্ত থাকে প্রাইমারি, কিন্তু sp2 কার্বনের সঙ্গে নাম্বার অফ কার্বন কি আছে সেই অনুযায়ী আমরা প্রাইমারি সেকেন্ডারি ওরকম বলি না, ওটা কনভেনশন নয়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ফিনাইলিক মানে বুঝতেই পারছো যে এখানেও সি ডবল বন্ড সি থাকে কিন্তু sp2 কার্বন থাকে, তো sp2 কার্বনটা কীরকম, এই যে এই কার্বন, এই সব কটা কার্বন এখানে sp2, যে কোনো sp2 কার্বনের সঙ্গে যদি একটা কিছু এখানে ধরো OH থাকলো, বুঝতেই পারছো তাহলে এটা কী হয়ে গেল, অ্যাকচুয়ালি এটা একটা কম্পাউন্ড হয়ে গেল, একটা পার্টিকুলার কম্পাউন্ড হয়ে গেল, এটার নাম হয়ে গেল ফেনল, ঠিক আছে। এই যে আমার চ্যাপ্টার অ্যালকোহল ফেনল ইথার, এটা হচ্ছে ফেনল। আমরা ওখানে ফেনলস কেন লিখেছি, কারণ বিভিন্ন রকমের ফেনল হতে পারে, ঠিক আছে। তো আবারও বলছি, বিভিন্ন রকমের যেহেতু ফেনল হতে পারে, তাহলে এই ক্যাটাগরিতে সিম্পলেস্ট যেটা কম্পাউন্ড সেটার নাম হয়ে যাবে ফেনল। হ্যাঁ, এবার হতে পারে এই ফেনলে আমি এই যে রাউন্ড দিলাম কেন, কারণ 3খানা অল্টারনেট সিঙ্গেল ডাবল বন্ড এইভাবে দেখানো যায়, তোমরা জানো। এখন OH এর সঙ্গে অন্য যে কোনো গ্রুপ থাকতে পারে, OH এর সঙ্গে কখনো মিথাইল থাকবে, কখনো ইথাইল, মানে এনি গ্রুপ, যা খুশি গ্রুপ থাকতে পারে, ঠিক আছে। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে OH এর সঙ্গে কিন্তু OHও থাকতে পারে, তাহলে কিন্তু এটা আবার পলিহাইড্রিক অ্যালকোহল হয়ে গেল বা ডাইহাইড্রিক অ্যালকোহলের ক্যাটাগরিতে পড়ে গেল। আমি যখন মনোহাইড্রিক পলিহাইড্রিক বললাম, সেই ক্যাটাগরিতে আমি এগুলোকে ইচ্ছে করেই রাখিনি, কারণ আমরা তো অ্যালকোহলের শ্রেণীবিভাগ পড়ছিলাম, যেহেতু ফেনলের শ্রেণীবিভাগ আমরা পড়ছিলাম না, তাই ওখানে রাখিনি আমরা। এখন যেহেতু এটা চলে এলো, সুতরাং এটা এখানে বলতে বাধা নেই যে OH গ্রুপ কিন্তু একাধিকও থাকতে পারে, ঠিক আছে। তো এই যদি CH3 থাকে একখানা, তাহলে আমরা এগুলোকে বলি ক্রেসল। CH3 যেহেতু OH এর সাপেক্ষে অর্থ পজিশনে আছে, তাই এটা অর্থোক্রেসল। আচ্ছা, OH গ্রুপ যদি একাধিক থাকে তাহলে এটা যেমন ডাইহাইড্রক্সি বেনজিন। তো এদের বিভিন্ন রকম নাম হয়, অর্থ প্যারা পজিশন আলাদা আলাদা হয়ে গেলে নাম আলাদা আলাদা হয়। যেমন ধরো এই একই কম্পাউন্ড যদি এরকম হয় যে OH গ্রুপ একটা অন্যটার সাপেক্ষে অর্থ প্যারা বা মেটা পজিশনে আছে, যদি অর্থ পজিশনে থাকে এটার নাম হয় ক্যাটিকল। এগুলো সাধারণ নাম, এগুলো কিন্তু IUPAC নাম না। IUPAC নাম কি 1,2 ডাইহাইড্রক্সি বেনজিন, 1,3 ডাইহাইড্রক্সি বেনজিন। সাধারণ নাম কি রিসরসিনল, আর এটা সাধারণ নাম কি কুইনল। এখন এই নামগুলো কেন বলছি, কারণ নামগুলো আমাদের বিভিন্ন সময় দরকার লাগবে, ঠিক আছে। একটা ট্রাইহাইড্রক্সি বলে রাখি, যখন আমরা পলিহাইড্রক্সিতে এসেই গেলাম। ট্রাইহাইড্রক্সি যদি এরকম হয় 1, 2, 3 ট্রাইহাইড্রক্সি বেনজিন, 1, 2, 3 পরপর 3টে কার্বনে OH, এটার নাম হচ্ছে পাইরোগ্যালল। কী নাম?
পাইরোগ্যালল। তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়েছো যে অক্সিজেন গ্যাসকে শোষণ করে পটাশিয়াম পাইরোগ্যালেট। তো এই যে পাইরোগ্যালল, এখানে যদি হাইড্রোজেন, এগুলো অ্যাসিডিক হাইড্রোজেন, যদিও খুবই মাইল্ড অ্যাসিড, তবু অ্যাসিডিক হাইড্রোজেন, এই অ্যাসিডগুলো যদি এগুলো যদি KOH এর সঙ্গে রিয়াকশন করে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি রিয়াকশন করে, অ্যাসিড বেস রিয়াকশন হবে, তাহলে এখানে O-K+ তৈরি হবে তিনটে জায়গাতেই। এই যে তিনটে জায়গাতে যদি O-K+ হয়ে যায়, তখন ওই পার্টিকুলার কম্পাউন্ডটাকে আমরা বলবো পটাশিয়াম পাইরোগ্যালেট, মানে পাইরোগ্যাললের একটা সল্ট আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। মোনোহাইড্রিক হয়ে গেল, এরপর হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। মোনোহাইড্রিকগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, sp3 এর সঙ্গে OH আর sp2 এর সঙ্গে OH। ডাইহাইড্রিক অ্যাকচুয়ালি খুব বেশি বড় নয়, ছোট্ট একটুখানি, অল্প একটু ক্যাটাগরাইজেশন করবো আমরা। একটাকে আমরা বলি জেম ডাইয়ল, একটাকে বলি আমরা ভিস ডাইয়ল। আচ্ছা, জেম কথাটা হচ্ছে কোত্থেকে এসছে? জেমিনাল, এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেম। আর ভিসিনাল, এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিস। আরেকটা হচ্ছে আইসোলেটেড, বিচ্ছিন্ন, আইসোলেটেড ডাইয়ল। আইসোলেটেড মানে বিচ্ছিন্ন অবস্থায় আছে, কীরকম? তো জেম ডাইয়ল হচ্ছে সেইগুলোই যেখানে একটাই কার্বনের সঙ্গে দুটো OH। ডাইয়ল, ডাইহাইড্রিক, দুটো OH অন দ্য সেম কার্বন, ন্যাচারালি এইগুলো আনস্টেবল হয়, ঠিক আছে? ভিস ডাইয়ল, পাশাপাশি দুটো কার্বনে দুটো OH থাকবে, ঠিক আছে? এটা অবশ্যই স্টেবল কম্পাউন্ড। এবং আইসোলেটেড মানে দুটো OH গ্রুপ পরস্পরের পাশাপাশি কার্বনে থাকবে না, দূরে থাকবে, ঠিক আছে? মাঝখানে একটা কার্বন থাকতে পারে, মাঝখানে একাধিক কার্বনে থাকতে পারে। যদি দুটো OH গ্রুপ পাশাপাশি দুটো কার্বনে থাকে তাহলে ভিসিনাল, আর যদি পাশাপাশি না থাকে, মাঝখানে যদি কোনো কার্বন এক বা একাধিক কার্বন চলে আসে, তাহলে আইসোলেটেড, ঠিক আছে? এক্সাম্পল, এটার এক্সাম্পল বলছি না, কারণ আনস্টেবল কম্পাউন্ড, এরকম কোনো কম্পাউন্ড হয় না। তো এক্সাম্পল হচ্ছে, সব থেকে সহজ এক্সাম্পল হচ্ছে এটার CH2। এই যে দুখানা করে বন্ড আছে, দুটোতেই যদি HH হয়ে যায়, ঠিক আছে? সেটা লিখলাম CH2 OH, এখানে OH, ঠিক আছে? তাহলে ইথেন 1,2 ডাইয়ল, এটার নাম IUPAC নেম ইথেন 1,2 ডাইয়ল, বা একটু আগে যেটা বললাম যে ইথিলিন গ্লাইকল। এই 1,2টা আবার না লিখলেও চলে, কারণ 1,1 ডাইয়ল হয় না, 1,1 হলে সেটা আনস্টেবল, সুতরাং 1,2 ছাড়া আর উপায় নেই, তাহলে ইথেন ডাইয়ল বললেও হয়। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে যদি এরকম হয়, ধরো CH3 CH2, এখানে OH, এখানে OH, পাশাপাশি দুটো কার্বনে OH, তাহলে এটা ভিস ডাইয়লের আন্ডারেই পড়লো। এটা যেমন ইথিলিন গ্লাইকল, এটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। আর যদি IUPAC নেম বলি তাহলে প্রোপেন 1,2 ডাইয়ল। আর এখানে একটা এক্সাম্পল তুমি দিয়ে দাও, CH2OH, CH2OH, এটার IUPAC নাম বানিয়ে দাও 1,3 ডাইয়ল, প্রোপেন 1,3 ডাইয়ল। এটা প্রোপেন 1,2 ডাইয়ল, প্রোপেন 1,2 ডাইয়ল, আর ওটা হয়ে গেল প্রোপেন 1,3 ডাইয়ল। তাহলে এইখানে আমরা পুরোপুরি অ্যালকোহলের শ্রেণীবিভাগটা আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপর তিনটে কোয়েশ্চেন আছে, দেখো। প্রথমটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িংস ইজ আ ভিনাইলিক সিস্টেম। ভিনাইলিক সিস্টেম কী করে চিনবো? ভিনাইলিক মানে হচ্ছে এখানে OH এর সঙ্গে যে কার্বনটা থাকবে সেটা হচ্ছে sp2 কার্বন হবে, ঠিক আছে? আমরা দেখি OH এর সঙ্গে যে কার্বনটা আছে, দিস ইজ sp3, বোঝা যাচ্ছে। OH এর সঙ্গে যে কার্বনটা আছে এটা sp2, এবং এই sp2 কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড C থাকতে হবে, তা সেটা এখানে আছে। তাহলে এটা হয়ে গেল ভিনাইলিক সিস্টেম। এটা কি সিস্টেম? এখানে দেখো sp3, তারপরে C ডাবল বন্ড C। যদি এরকম হয় তাহলে আমরা এই সিস্টেমের নাম কি জেনেছিলাম? অ্যালাইলিক, হ্যাঁ না? sp3 সঙ্গে OH, সেই sp3 সঙ্গে C ডাবল বন্ড C যদি থাকে তাহলে অ্যালাইলিক সিস্টেম। আচ্ছা, এইটা কি আছে দেখিনি আমরা আনসারগুলো, মানে কি সিস্টেম দেওয়া আছে সেটা দেখতে তো অসুবিধা নেই। তো এখানে দেখো sp3 এটা, তারপরে C ডাবল বন্ড C, সুতরাং এটা হচ্ছে একটা অ্যালাইলিক সিস্টেম। আর এখানে দেখছি OHটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে, যেটা যুক্ত আছে C ট্রিপল বন্ড C এর সঙ্গে। তাহলে এরকম যদি সিস্টেম হয় তাহলে এটা হচ্ছে প্রপার জাইলিক সিস্টেম। তাহলে আমাদের আনসার হয়ে গেল B, এটা ভিনাইলিক। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িংস আর নট আ প্রপার জাইলিক অ্যালকোহল।
প্রপার জাইলিক হতে গেলে এই যে sp3, সরি আমি এখানে একটু ভুল লিখেছি, এটা প্রপার জাইলিক হতে গেলে এই হচ্ছে সিস্টেম, sp3 কার্বনের সঙ্গে C ট্রিপল বন্ড C থাকতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি C ট্রিপল বন্ড C এখানে নেই, এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তাহলে এখানে এই দুটোর মধ্যে আনসার হবে। তাহলে OH যুক্ত আছে যে কার্বনের সঙ্গে সেটা sp3, তার সঙ্গে C ট্রিপল বন্ড C, সুতরাং এইটা হয়ে গেল আমাদের অপশান, এটা প্রপার জাইলিক। এখানে দেখি OH যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এটা sp3 আর তার সঙ্গে C ট্রিপল বন্ড C, সুতরাং এটা হবে আনসার, দুটো আনসার হয়ে গেল। এটা কি সিস্টেম, এটা দেখো এইটা এটা সেম, সুতরাং এটা হচ্ছে অ্যালাইলিক। আর লাস্টে এটা কি আছে, এটাও অ্যালাইলিক। দেখো sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে C ডাবল বন্ড C, sp3 কার্বনের সঙ্গে C ডাবল বন্ড C থাকলে অ্যালাইলিক হয়। এই যে এরকম অ্যালাইলিক আর প্রপার জাইলিক আমরা বলেছিলাম যে একই রকম, শুধু এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালাইলিক অ্যালকোহল। এবার অ্যালাইলিক মানে ওই যে sp3 কার্বনের সঙ্গে C ডাবল বন্ড C থাকতে হবে। তারপরে এখানে কিছু ট্রিপল বন্ড আছে, হবে না, ডাবল বন্ড এখানে আছে, এখানে আছে, তাহলে দেখা যাক OH যে কার্বনের সঙ্গে যুক্ত এটা হচ্ছে sp3, তার সঙ্গে C ডাবল বন্ড C, তাহলে এটা অ্যালাইলিক। আচ্ছা প্রথমটা কী আছে একটু বুঝে নিই, sp3 কার্বনের সঙ্গে C ট্রিপল বন্ড C, তাহলে এটা প্রপার জাইলিক। ঠিক আছে, OH যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা sp3, তার সঙ্গে C ট্রিপল বন্ড C, অ্যালাইলিক, সরি প্রপার জাইলিক। এটা সিম্পল, এটা হচ্ছে একটা স্যাচুরেটেড সিস্টেম, এখানে কিছুই নেই, মানে সবই সিঙ্গেল বন্ড, সুতরাং এখানে অ্যালাইলিক, ভিনাইলিক, প্রপার জাইলিক ইত্যাদির কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সিম্পল, এটা একটা এই যে কার্বনটা এটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, সুতরাং এটা একটা স্যাচুরেটেড একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আর লাস্টে এটা OH-টা সরাসরি যুক্ত হচ্ছে sp2 কার্বনের সঙ্গে, OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে sp2, সুতরাং এটা হচ্ছে ভিনাইলিক সিস্টেম। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কোনটা হয়ে গেল, অ্যালাইলিক, অপশন বি। আচ্ছা এরপর অ্যালকোহলের কিছু কি বলবো আইসোমেরিজম বা সমবায়বতা সম্পর্কিত কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে রাইট অল পসিবল স্ট্রাকচারস অফ অ্যালকোহলস অ্যান্ড ইথার্স ফর দ্য মলিকুলার ফর্মুলা। MF মানে মলিকুলার ফর্মুলা, এই দুটো মলিকুলার ফর্মুলার কী কী অ্যালকোহল আর ইথার হয় সেটা জানতে চেয়েছি। এবার তাদের স্ট্রাকচার লিখতে হবে। এবার অ্যালকোহল আর ইথার হচ্ছে যেহেতু পরস্পরের ফাংশনাল আইসোমার, সুতরাং এই একই ফর্মুলা দিয়ে দুজনেই চলে আসবে, আর সেম চ্যাপ্টার আমরা পড়ছি, তাই জন্য আমরা অ্যালকোহল ইথার দুটোকেই আমরা নিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে C4H10O, এই সংকেত বিশিষ্ট অ্যালকোহল যেগুলো আছে দেখি আগে। অ্যালকোহল কী কী হতে পারে দেখো, C4 মানে 4টে কার্বন থাকবে, তা আমরা কী করবো, প্রথমে 4টে কার্বনের একটা স্ট্রেট চেন বানাবো, ওই স্ট্রেট চেনের ওপরে OH-এর পজিশনটাকে অল্টার করবো। OH একবার 1-এ রয়েছে, OH 2-এ থাকতে পারে, আর OH আর 3-এ থাকতে পারে না, 3টা অ্যাকচুয়ালি 2-এর মতোই হয়ে যাবে। তাহলে স্ট্রেট চেন হয়ে গেল। এইবার আমরা 1 2 3 4 4টে কার্বনকেই স্ট্রেট চেনে রেখেছিলাম, এবার কার্বনের সংখ্যা কমাবো, স্ট্রেট চেন থেকে একটা কমালাম, কমিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করলাম, আর এখানেই একটা OH দিলাম, এটা একটা অপশান হতে পারে। ঠিক আছে, আর কি অপশান হতে পারে, আবারও এইটাতে OH-টাকে এইখানে নিয়ে আসলাম, এটা একটা অপশান হতে পারে। তো আমরা কী করে মানে এটা অ্যাকচুয়ালি ট্রায়াল অ্যান্ড এরর মেথড করে করতে হয়। কীভাবে করবো, মানে চিন্তা ভাবনাটা কেমন থাকবে, প্রথমে যেহেতু 4টে কার্বন হয় টোটাল যতগুলো কার্বন ততগুলো কার্বনের একটা স্ট্রেট চেন বানাবো, বানিয়ে যে গ্রুপটা আছে তার পজিশন অল্টার করবো। সেটা যখন শেষ হয়ে যাবে আর যখন কোনো অপশান থাকবে না, তখন কার্বনের সংখ্যা 1 ইউনিট কমাবো, দিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করবো। এবার সেই ব্রাঞ্চে যেটা আছে মিথাইল, এখানে মিথাইল আর ওখানে OH, এই দুটোকে আমরা তাদের পজিশন অল্টার করে করে দেখবো যে কী কী আসছে। যদি সেটাও কমপ্লিট হয়ে যায়, মানে আর কোনো অপশান না থাকে, তখন কার্বনের সংখ্যা মেইন চেন থেকে আরেকটা কমাবো, এইভাবে আমরা এগোবো আর কি। তো এখানে আর মেইন চেন থেকে কার্বন কমানো যাবে না, সুতরাং এখানেই শেষ আর কি। 4টে হচ্ছে টোটাল, 4টে আমরা অ্যালকোহল পাবো এই পার্টিকুলার মলিকুলার ফর্মুলা দিয়ে। আর ইথার কি পাবো দেখো, 4টে কার্বন মানে ইথার মানে আমরা জানি যে মাঝখানে অক্সিজেন থাকে, তাহলে আইদার দুটো মানে দুদিকে যে অ্যালকিল গ্রুপগুলো থাকবে, দুটো কার্বন অথবা 3টে কার্বন 1টা কার্বন, এই হচ্ছে অপশান। তাহলে এখানে একটা থাকলো, এখানে 1 2 3টে থাকলো। এবারে যে 3টে কার্বন আছে এখানে, 3টে কার্বন এরকম স্ট্রেট চেন হতে পারে, অথবা 3টে কার্বন এরকম আইসোপ্রোপাইল হতে পারে, হ্যাঁ না, নর্মাল প্রোপাইল হতে পারে 3টে কার্বন, অথবা আইসোপ্রোপাইল হতে পারে, আর কোনো অপশান নেই। আর এবার অপশান হচ্ছে দুটো, আর কোনো অপশান নেই। তাহলে টোটাল কটা হয়ে গেল, ইথার হয়ে গেল 3টে,
3টে ইথার হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে দেখো C5H12O, এখানে আমরা কার্বন চেন কমানোর অনেকগুলো অপশান পাবো। তাহলে অ্যালকোহল লিখি আগে। C5 মানে 5খানা কার্বনের চেন বানাবো প্রথমে, 1 2 3 4 5, 5টা কার্বনের স্ট্রেট চেইন হলো, তার সঙ্গে OH। আচ্ছা, আমরা এই যে আনসারগুলো করছি, আমাদের একটা এখানে টেকনিক্যাল মিস্টেক হয়েছে। টেকনিক্যাল মিস্টেকটা আমি একটু বলি, যে এখানে বলেছে যে অল পসিবল স্ট্রাকচার। এবারে স্ট্রাকচারের সঙ্গে কোথাও এরকম বলা নেই যে ওপেন চেন স্ট্রাকচার লেখো বা সাইক্লিক স্ট্রাকচার লেখো, বা যদি ওপেন চেনও হয়, ওপেন চেনের ওই যে কার্বনের যে চেইন, সেখানে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে কিনা, মানে সিস্টেমটা অ্যালাইলিক ফিনাইলিক ইত্যাদি কিনা, তো সেইটা তো কোথাও বলেনি। তাহলে সেইটা আমাদের আগে কনফার্ম হতে হবে, তার জন্য আমাদের DU বের করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো DU এর ফর্মুলা কি, ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ফর্মুলা ছিল আমাদের 1/2 × 2C+2 - M+T, এই ছিল আমাদের ফর্মুলা, সিম্পল ফর্মুলা। 2C মানে C মানে কার্বনের সংখ্যা, M মানে মোনোভ্যালেন্ট একযোজি পরমাণুর সংখ্যা, T মানে ট্রাইভ্যালেন্ট বা ত্রিযোজি পরমাণুর সংখ্যা। এখানে কার্বন ছাড়া একযোজি আছে আর অক্সিজেন আছে দ্বিযোজি। অক্সিজেনের মানে দ্বিযোজির কোনো জিনিস নেই ওখানে ফর্মুলায়। তাহলে আমরা যদি লিখি যে ফর্মুলায় 1/2 × C হচ্ছে 5খানা, তাহলে 2C মানে 10 +2 -M হচ্ছে মোনোভ্যালেন্ট হচ্ছে 12টা অক্সিজেন, আর ট্রাইভ্যালেন্ট নেই। তাহলে এই আনসারটা কত হচ্ছে দেখো, 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু DU = 0, তাহলে আমরা বলতে পারি যে নো ডাবল বন্ড, নো ট্রিপল বন্ড, আর নো হচ্ছে রিং, কোনো রিং নেই, ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই। ঠিক আছে, সুতরাং সবই হচ্ছে এরকম স্যাচুরেটেড সিস্টেম এবং ওপেন চেন স্ট্রাকচার। তো এটার ক্ষেত্রেও তাই বেরোবে, ফর্মুলায় ফেললে এখানেও 0 বেরোবে, এখানেও DU 0 বেরোবে। তা DU যদি থাকে 1 বা 2, তখন আমাদের সেখানে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, রিং এইসবের কম্বিনেশনে আসতে হবে। যাই হোক, এটা বাকি রয়ে গেছিলো। এইবার মানে এটা সবার আগে আমাদের করতে হবে, যখনই আমাদের স্ট্রাকচার বের করতে বলবে, তখনই সবার আগে DU বের করতে হবে, যে দেখতে হবে যে ওপেন চেন স্ট্রাকচারে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে কিনা, বা রিংয়ের মধ্যে ডাবল বন্ড ইত্যাদি থাকবে কিনা। যাই হোক, এবার দেখো 5খানা হচ্ছে আমাদের কার্বন, সেখানে 1 নম্বর পজিশনে হয়ে গেল OH, 2 নম্বর পজিশনে হয়ে গেল, আর 3 নম্বর পজিশনে, 3টেই হতে পারে। 4th পজিশনে আসলে ওটা আবার 2-এর মতন হয়ে যাবে। তাহলে 5টা কার্বন মানে স্ট্রেট চেনে এরকম 3টে অপশান পেলাম। এরপর চলে আসতে হবে 4টে কার্বনে, 4টে কার্বন আর একটা কার্বন হচ্ছে ব্রাঞ্চ দিয়ে, এখানে OH হলো, এই একটা অপশান হলো। আচ্ছা, আর কি হতে পারে, এই একই ব্রাঞ্চে OH-টা 2 নম্বর কার্বনে আসতে পারে, এই একই ব্রাঞ্চে OH-টা এইখানেও আসতে পারে। তাহলে আমরা 3টে আলাদা আলাদা পেয়ে গেলাম। ঠিক আছে, 3টে পজিশনেই OH চলে এলো। আর কি হতে পারে দেখো, আমাদের সিস্টেমটা ছিল এরকম, এই সিস্টেমে আর কিছু কিন্তু হতে পারছে না, কারণ OH-এর পজিশন 1, 2 এবং 3 3টে পজিশনই এসে গেছে। এখন যদি OH এখানে চলে আসে, OH-টা যদি এখানে চলে আসে, তাহলে আমরা কি নতুন কিছু পাবো? হ্যাঁ, এটাও হতে পারে, এটা একটা পেয়ে গেলাম, নতুন কিছু পেয়ে গেলাম। না, নতুন কিছু হলো না, এটা অ্যাকচুয়ালি কী হলো দেখো, 1 2 3, তাই না? এখানে তো আমরা অ্যাকচুয়ালি কার্বনের সংখ্যাই কমিয়ে দিলাম, এটা ভুল হয়েছে স্ট্রাকচারটা। যাই হোক, এটা হবে না, কার্বন তো টোটাল 5খানা রাখতে হবে। যাই হোক, এবার আমরা কী করবো দেখো, আমাদের এইখানটায় ছিল ব্রাঞ্চটাকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা পাশেরটায় নিয়ে যাচ্ছি, তো এইটা একটা অপশান হতে পারে আলাদা। আর কি হতে পারে, ব্রাঞ্চটা ছিল এখানে, তা OH-টা এখানে আসতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, আচ্ছা এইটা আর এটা কি সেম? দেখে তো তাই মনে হচ্ছে, তাই না? 1 2 3 and 4, এখানে এটা 1, না আলাদা, অবশ্যই আলাদা। OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত, না ঠিকই তো, ভুল করছি। তাহলে এখানেও কি হচ্ছে, 2 মিথাইল বিউটান 2 এখানেও 2 মিথাইল হয়ে গেল বিউটান, তো এটা হবে না, এটা দুবার হয়ে গেল। তাহলে আর একটা অপশান কী হতে পারে, তাহলে এই অবস্থায় এখানে হলো না, এইখানটায় হতে পারে। যদি আমরা এরকম দিই,
এখানে ছিল মিথাইল, এই কার্বনটায় যদি OH যায় তাহলে এটা কি হতে পারে? এটাও হতে পারে না। কেন হতে পারে না? দেখো এটা আর এটা সেম হয়ে গেছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে 4টে কার্বনওয়ালা চেইন আর রাখা যাবে না, তবে 3টে কার্বনওয়ালা চেইন আনতে হবে। 3টে কার্বন হয়ে গেল চেনে, তাহলে 4th কার্বন এখানে, 5th কার্বন এখানে, এই অবস্থায় যদি একটা OH আছে, এইটা নতুন একটা অপশান, এটা আর কোথাও নেই। ঠিক আছে, এটা টার্সিয়ারি যেমন অ্যালকোহল, এটা টার্সিয়ারি, এটা প্রাইমারি। তা 3টে কার্বনওয়ালা আর তো কোনো অপশান হবে না, কারণ এখানে তো আনতে পারবো না, কারণ তো 4টে বন্ড হয়ে গেছে। আর এদিকে আনা যাবে না, এদিকে আনলে ওই এখন যেটা লিখেছি মানে এই লাস্টেরটার সঙ্গেই সমান হয়ে যাবে। সুতরাং টোটাল এই কটাই স্ট্রাকচার পসিবল, 1 2 3 4 5 6 7 8টা, তার টোটাল 8খানা হয়ে গেল অ্যালকোহল। ঠিক আছে, এরপর আমরা আসবো C5H12O সংকেত বিশিষ্ট ইথার। ইথারের জন্য তাহলে আমরা আবার দুটো অপশান পাবো, 5টা টোটাল কার্বন 5টা, তাহলে ইথার টোটাল কার্বন যদি 5টা হয় তাহলে অক্সিজেনের একদিকে 3টে আর একদিকে 2টো, এটা হতে পারে, অথবা হতে পারে একদিকে 4টে একদিকে 1টা। 3টে 2টোর অপশানের ক্ষেত্রে ওই আগেরটার মতনই 3টে স্ট্রেট চেনে থাকলো, অথবা 3টে এরকম থাকলো, 1 2 3টে, 3 2 অপশান হয়ে গেল, শেষ। এবার 4 1, তাহলে এই হচ্ছে 4টে কার্বন, 1 2 3 4, এবার এদিকে 1টা কার্বন হয়ে গেল। এবার এই 4টে কার্বন মানে 4টে যে স্ট্রেট চেন, এটাকে আমরা এরমভাবে কমাবো, তাহলে 4টে না হয়ে এরকম 3খানা হলো, 1 2 3, এখানে অক্সিজেন, তাহলে এই হয়ে গেল। ঠিক আছে, অথবা কি হবে, অথবা এইখানে হবে চেনটা এখান থেকে না হয় এখান থেকে ইনিশিয়েট করলো, এটা হয়ে গেল একটা। এছাড়া আর কোনো অপশান নেই। আরেকটা হতে পারে মানে 1 2 3, 3টে কার্বন পরপর, তারপরে অক্সিজেন, এর আর কোনো অপশান নেই। তাহলে 2টো কার্বন পরপর হয়ে যদি অক্সিজেন হয়, ওদিকে একটা আছে, ওদিকে তো একটাই আছে, তাহলে এইখানে আরও 2টো কার্বন লাগবে। সেক্ষেত্রে দেখো এইটা একটা অপশান হতে পারে, টারশিয়ারি বিউটাইল গ্রুপের সঙ্গে অক্সিজেন আর ওদিকে মিথাইল, তাহলে এদিকে 1 2 3 4টে কার্বন হয়ে গেল। তো এই ছাড়া আর অপশান নেই, মোটামুটি এই কটাই শেষ। তাহলে 1 2 3 4 5 6টা, তো টোটাল 6খানা ইথার আমরা পেয়ে গেলাম C5H12O ফর্মুলা বিশিষ্ট। আচ্ছা, নোট আছে, দেখো লিখে নাও যে some stable compounds at room temperature are excluded while writing all possible structures। মানে হচ্ছে এক্সক্লুড করা মানে এদেরকে বাদ দেওয়া হয়, কাদেরকে? এই ধরনের 5খানা সিস্টেম যদি আমরা দেখি যে অ্যালকোহল বা ইথার ইত্যাদির বা এরকম টাইপের যে স্ট্রাকচারগুলো আছে, এদের অল পসিবল স্ট্রাকচার রাখতে বলেছে। সেই ক্ষেত্রে যদি আমরা কখনো দেখি যে অ্যান্টি অ্যারোমেটিক অ্যালকোহল হয়ে যাচ্ছে, বা ধরো ইনল, জেম ডাইঅল, পারক্সি গ্রুপ যুক্ত কোনো কম্পাউন্ড হয়ে যাচ্ছে, বা হেমি অ্যাসিটাল টাইপের কোনো কম্পাউন্ড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই সবগুলোই হচ্ছে রুম টেম্পারেচার আনস্টেবল, সেই জন্য এদেরকে এক্সক্লুড করা হয়, এদেরকে বাদ দিয়ে টোটাল পসিবল স্ট্রাকচারের সংখ্যাটা গোনা হয়। এবার আমরা যে এতগুলো স্ট্রাকচার আঁকলাম, পরীক্ষায় তো আর এরকম স্ট্রাকচার আঁকতে বলবে না, নিট বা যেই পরীক্ষাতে, সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা এরকম হবে যে ওই C5H12O এই ফর্মুলার জন্য কতগুলো অ্যালকোহল বা কতগুলো স্ট্রাকচারাল আইসোমার অফ অ্যালকোহল পসিবল, তখন 4টে অপশানে 4টে সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটা। আর যদি সেখানে স্টিরিও আইসোমার ইনক্লুড করা হয় তাহলে সংখ্যাটা আরেকটু বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এটাকে কপি করো। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন যে অল পসিবল স্ট্রাকচার অফ সাইক্লিক অ্যালকোহল। এবার সাইক্লিক বলে দিয়েছে, এখন সাইক্লিক অ্যালকোহল, তো সেখানে 4টে বা 5টা কার্বন থাকবে, এবার সেখানে ডাবল বন্ডও থাকতে পারে ভেতরে। আমরা দেখে নিই তাহলে ডিইউটা কী হচ্ছে। ডিইউ যদি 0 হয় তাহলে আর ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয়ে যেত, ট্রিপল বন্ড থাকাটা একটু মুশকিল, যাই হোক। তাহলে ডিইউ হচ্ছে 1/2 × 2C, এটার ক্ষেত্রে করছি আগে, 2C মানে 8 +2 - M +0। ঠিক আছে, তাহলে ডিইউ কত হচ্ছে দেখো 1। ডিইউ 1 মানে একটা ডাবল বন্ড অথবা একটা রিং, তা যেহেতু সাইক্লিক স্ট্রাকচার বলে দিয়েছে তাহলে আমরা ওই একটা রিংটাকেই আমরা কনসিডার করব, ডাবল বন্ড ট্রিপল বন্ড আর নেই আলাদা করে। আর যদি ওই C5টা হয় তাহলে 1/2 ×
5 দুগুণে 10 প্লাস 2 মাইনাস 10 প্লাস 0। এখানেও ডিউ ইকুয়াল টু 1, যে 1টা হচ্ছে কার জন্য, রিংয়ের জন্য, মানে আলাদা করে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা আবার। তাহলে প্রথমে C4H8 ওটা করবো আমরা। আগেরবার যেটা করলাম যে প্রথমে আমরা শুরু করছিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনওয়ালা প্যারেন্ট চেইন দিয়ে, যে যখন অ্যাসাইক্লিক ছিল। আর এখানে যেহেতু সাইক্লিক, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন 4, সেই কার্বন সংখ্যা যুক্ত একটা রিং দিয়ে শুরু করব। তাহলে 4টে কার্বনের রিং হলো, আর এখানে OH হলো। 4টে কার্বনওয়ালা রিংয়ের মানে এই একটাই স্ট্রাকচার পসিবল, কারণ তুমি OH-কে সরিয়ে যেখানেই দাও না কেন সেম জিনিসই হবে। সুতরাং এবার রিংয়ের মেম্বার কমাতে হবে, 3টে মেম্বার হলো, আর একটা ধরো এখানে হলো। এই অবস্থায় OH-টা এখানেই হতে পারে, এই অবস্থায় OH-টা এখানে হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? আর হতে পারে OH-টা এখানে। ঠিক আছে, তাহলে টোটাল 4খানা স্ট্রাকচারই পসিবল। তাহলে আমরা এখানে বলে দিই যে টোটাল সাইক্লিক স্ট্রাকচার কটা? 4টে। এছাড়া আর কোনো অপশান নেই। এছাড়া আরও যা যা অপশান তুমি যদি পাও খুঁজে বের করবে সেগুলো, এবং তারপর দেখবে সেগুলো কোনো না কোনোটার সঙ্গে ঠিকই ম্যাচ করে যাচ্ছে। তাদের IUPAC নাম বের করবে, দেখবে যে কোনো না কোনোটার সঙ্গে সেম হয়ে যাচ্ছে। আর এরপর C5H10Oটা যদি করি, তাহলে C5 মানে প্রথমে 5খানা কার্বন আর OH, 5খানা কার্বনওয়ালা একটাই সিস্টেম হবে, কারণ OH-কে তুমি যেখানেই দাও না কেন একই হবে। তাহলে এবার 4খানা কার্বনে আসতে হবে, 4 কার্বন আর একটা বাইরে থাকবে, 5খানা কার্বন হয়ে গেল। 5খানা কার্বন এখানে OH, 5খানা কার্বন এখানে OH, আর কি হতে পারে? 5খানা কার্বন এখানে OH, আর একটা লাস্ট এখানে OH। এছাড়া আর কোনো আলাদা কম্বিনেশন মানে আলাদা স্ট্রাকচার পসিবল না। 5খানা হয়ে গেল। এরপর আমাদের কার্বনের রিংয়ের সংখ্যা আরও কমাতে হবে, 3টে হয়ে গেল। 3টে, 4টে, 5টা, 5খানা কার্বন হয়ে গেল, এখানে OH। অথবা এরকম হতে পারে, 5খানা কার্বন হয়ে গেল, এখানে OH। ঠিক আছে, আর কি হতে পারে? 5খানা কার্বন এরকম হলো, 3, 4, 5, এখানে OH। এটা হতে পারে 3, 4, 5, 6টা কার্বন হয়ে গেছে না? এটা ভুল হয়েছে, তাহলে 6টা কার্বন হয়ে গেছে, এটা হবে না। এরকম হতে পারে যে 5খানা কার্বন হলো, এখানে OH, আর এটা হতে পারে এইখানে OH। এটা হতে পারে। আর কি হবে দেখো, এই যে এখানে OH-টা লিখলাম তো, এবার এই যে মিথাইলটা, এই মিথাইলটা আমি এখানে দিতে পারি, এটা একটা অপশান হতে পারে। আর কি হতে পারে? এখান থেকে চলে আসো, এইখান থেকে এই যে এখানে ইথাইলটা আছে, ইথাইল তার রেসপেক্টে ওই একই কার্বনে OH, তো এবার OH-টাকে যদি সরিয়ে দিই তাহলে এরকম একটা হবে। এটাও একটা হতে পারে। আর কি হতে পারে দেখো, 3টে কার্বন হলো, 4টে, 5টা, আর এখানে OH। আর কি হতে পারে? 3টে কার্বন হলো, 4টে, এখানে 5টা, আর এখানে একটা OH। আর কি হতে পারে? 4টে কার্বন হলো, 5টা, এখানে OH। ঠিক আছে, আর কি অপশান হতে পারে? আর কিছু অপশন কি হবে? আর মনে হচ্ছে কোনো অপশান হবে না, এই কটাই থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আর কোনো অপশান মনে হচ্ছে হবে না, 14টাই লিখে দিই ফাইনাল।
তাহলে টোটাল 14টা স্ট্রাকচারাল আইসোমার সম্ভব C5H10O এই সংকেত বিশিষ্ট। পরীক্ষা কোশ্চেন কী আসবে যদি MCQ টাইপ হয়, এই স্ট্রাকচার বিশিষ্ট কটা সাইক্লিক অ্যালকোহল হবে, অপশান থাকবে এরকম 12, 14, 10 ইত্যাদি। তো সেটা করতে হবে। এখন এইটা যদি প্র্যাকটিস করা না থাকে তাহলে মুশকিল। এটার অন্য কোনো শর্টকাট মেথডও আমার জানা নেই। আমার মনে হয় এরকম হিট অ্যান্ড ট্রায়াল মেথডেই এটা করতে হয় আর কি। তো যাই হোক, এই হয়ে গেল আজকের ভিডিও, অর্থাৎ আমরা অ্যালকোহল ফেনল ইথারের প্রথম ক্লাসটা যে করলাম সেখানে আমরা অ্যালকোহলের শ্রেণীবিভাগ এবং আইসোমেরিজম সংক্রান্ত একটু ধারণা পেলাম। নেক্সট ভিডিওতে আমরা পড়বো অ্যালকোহলের প্রস্তুতি, শুরু করবো। সেটা একটাই ভিডিওতে হবে না, অনেক লম্বা প্রসিডিওর্স আছে বিভিন্ন রকম, এবং যেহেতু আমাদের টার্গেট নিট অথবা যেই অ্যাডভান্স, সেই কারণে আমাদের অনেক কিছু আসপেক্ট দেখতে হবে, ফলে একটাই ভিডিওতে প্রিপারেশন হবে না, বেশ কয়েকটা ভিডিও লাগবে। তো আজকের ভিডিওটা আমি আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দাও সোশ্যাল মিডিয়াতে, যাতে করে আরও বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং আরও অনেক বেশি পরিমাণ ছাত্র উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।